আসসালামু আলাইকুম সবাইকে। সো কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। সো আজকে হচ্ছে আমরা যে ফিজিক্সের চ্যাপ্টার 14 অর্থাৎ জীবন বাঁচাতে পদার্থ বিজ্ঞান এই চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করব। এবং তোমরা জানো এই চ্যাপ্টারটা হচ্ছে এমসিকিউর জন্য বেশি বেশি ইম্পর্টেন্ট এবং এই চ্যাপ্টার থেকে তেমন সিকিউ আসে না। তারপরও ভাইয়া এই চ্যাপ্টারটা এমসিকিউ স্ট্যান্ডার্ডে শেষ করব, ঠিক আছে? যেহেতু আমার এই চ্যাপ্টার থেকে বেশি বেশি এমসিকিউ আসে, সো আমার মেইন ফোকাস থাকবে এমসিকিউ এবং আমি কয়েকটা তোমাদের সিকিউ দেখাবো যে আসলে এই চ্যাপ্টার থেকে যদি সিকিউ আসে তাহলে কোন কোন জায়গা থেকে আসে এটা ভাইয়া দেখাবো। এবং এই চ্যাপ্টারটা যেহেতু সিকিউ আমি ফোকাস করব বেশি, সেহেতু হচ্ছে বইয়ের কোন কোন জায়গা থেকে কি কি আসবে, এমসিকিউ কোন জায়গা থেকে আসবে, সিকিউ কোন জায়গা থেকে আসবে, বা হচ্ছে টোটাল বইটা তোমাদেরকে পিডিএফ এর মাধ্যমে দেখাবো। এবং এই চ্যাপ্টারটা যেহেতু এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট, সো এটা হচ্ছে আমাদের যে এমসিকিউ থান্ডার সিরিজ। সো এমসিকিউ থান্ডার সিরিজে এই ক্লাসটা কি উপযোগী, ঠিক আছে? এই ক্লাসটা হচ্ছে এমসিকিউ থান্ডার সিরিজের জন্য উপযোগী। সো এখানের মধ্যে আমরা যদি দেখি যে দেখেন এখানের মধ্যে প্রথম যে স্লাইডটা, এখানে যে অধ্যায় চ্যাপ্টার নাম কি জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান। ওকে, সো আমরা কোন জায়গা থেকে পড়াশোনা স্টার্ট করব এখানে যদি একটু বলি যে জীব পদার্থবিজ্ঞানের ভিত্তি যেটা, এখানে জাস্ট এগুলো জাস্ট একটু রিডিং পড়বেন। সো আমার যে জায়গাটা দরকার এটা হচ্ছে দেখেন, আচ্ছা এটা একটু জুম করতে হবে, জুম করতে হবে। ওকে, ওকে, দেখেন এখানে কার ছবি দেওয়া আছে? স্যার জগদীশ চন্দ্র বসু, ঠিক আছে? আচার্য আচার্য স্যার জগদীশ চন্দ্র বসু। সো এখানের মধ্যে আপনি এই লাইনগুলো পড়বেন। বৈদ্যুতিক তার ছাড়া কিভাবে দূরে রেডিও সংকেত পাঠানো যায় এই বিষয়ে তিনি গবেষণা করেন। কে? আচার্য স্যার জগদীশ চন্দ্র বসু। 1895 সালে তিনি প্রথমবার বেতারের দূরবর্তী স্থানে রেডিও সংকেত পাঠিয়ে দেন। আচ্ছা, সো এখানের মধ্যে যে এমসিকিউটা আসে এটা খুব ইম্পর্টেন্ট। তিনি প্রথম বৈদ্যুতিক চুম্বকীয় তরঙ্গ দৈর্ঘ্যকে মিলিমিটার পর্যায়ে প্রায় 5 মিলিমিটারে নামিয়ে আনতে সক্ষম হন, ঠিক আছে? সো এই এমসিকিউটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ দিয়ে দিই। ওকে, সো এই হচ্ছে কথা, এখান থেকে এই অংশাদি পড়বেন, এখান থেকে এই অংশাদি পড়বেন, ঠিক আছে? ওকে, আচ্ছা, সো তারপর এখানে একটা যে তার উল্লেখযোগ্য একটা ইয়ে আছে, দেখা যাচ্ছে আপনাকে, এই যে তার এই লাস্টের লাইন, 1917 সালে উদ্ভিদ শরীর তত্ত্ব নিয়ে গবেষণা করার জন্য তিনি কলকাতায় বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। জগদীশচন্দ্র বসু বাংলায় লেখা রচনাবলী অব্যক্ত নামক গ্রন্থে সংকলিত করেছেন। তার উল্লেখযোগ্য একটি গ্রন্থ হচ্ছে রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং, ঠিক আছে? এই যে এগুলো হচ্ছে এমসিকিউর মধ্যে আসবে, কিংবা এটা হচ্ছে সিকিউর কোর মধ্যে আসতে পারে। সিকিউর কোর মধ্যে দেখবে যে আচার্য স্যার জগদীশচন্দ্র বসুর উল্লেখযোগ্য একটি গ্রন্থ কি, আপনি কি লিখবেন যে রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং, ঠিক আছে? সো বায়া দেখাই দিলাম যে এই পেজ থেকে কোন জায়গায় কি কি আসতে পারে। সো এগুলো হচ্ছে আপনারা খাতায় উঠায় নেবেন, ঠিক আছে? আমি তো নেক্সট স্লাইডে যাব। সো এগুলো হচ্ছে আপনি খাতায় উঠায় ফেলবেন, সাথে হচ্ছে সরি বইয়ের মধ্যে উঠায় ফেলবেন, অথবা একটা খাতা নিবেন, খাতার মধ্যে লিখে ফেলবেন, অথবা বই সাথে এনে বইয়ের মধ্যে দাগিয়ে ফেলেন, ঠিক আছে? বইয়ের মধ্যে দাগিয়ে ফেলেন। এখন দেখেন এই স্লাইড থেকে কি কি আমরা পড়বো, এই স্লাইড থেকে জাস্ট আপনি একটা রিডিং দিবেন, জাস্ট একটা রিডিং, মানব দেহ এবং যন্ত্র, এখান থেকে জাস্ট একটা রিডিং দিবেন। এখন হচ্ছে রূপ নির্ণয় ব্যবহৃত যন্ত্রপাতি, এখানে কি কি আছে দেখেন। এখানের মধ্যে আমরা যদি দেখি এক্স রে, খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো এক্স রে, এখান থেকে হচ্ছে আপনি সিকিউ পাবেন। এখান থেকে আপনি কি পাবেন ভাই? সিকিউ পাবেন। এই যে এই যে সো এক্স রে, সো কিভাবে এক্স রে তৈরি হয় দেখেন, এখানে হচ্ছে একটি এই যে এগুলো হচ্ছে সিকিউর জন্য ইম্পর্টেন্ট। এক্স রে থেকে যখন কোয়েশন আসবে যে কিভাবে এক্স রে তৈরি করা হয়, ঠিক আছে? আমি যখন সিকিউ পড়াবো তখন হচ্ছে এই যে এই অংশগুলোই আপনি লিখে দিবেন। একটি কাচের, এটা কি গোলকের দুই পাশে দুইটি ইলেকট্রোড থাকে, একটি ক্যাথোড অন্যটি অ্যানোড। টাংস্টেনের তৈরি ক্যাথোডের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ করে সেটি উত্তপ্ত করা হয়। তাপের কারণে ফিলামেন্ট থেকে ইলেকট্রন মুক্ত হয় এবং ধনাত্মক ভোল্টেজের কারণে অ্যানোডের ধনাত্মক ভোল্টেজের কারণে দেখেন অ্যানোডের ধনাত্মক ভোল্টেজের কারণে সেটি তার দিকে ছুটে যায় ক্যাথোড, এবং অ্যানোডের ভিতর ভোল্টেজ যত বেশি হবে ইলেকট্রন তত বেশি গতিশক্তিতে ছুটে যাবে। এক্স রে টিউবে এই ভোল্টেজ 100,000 ভোল্টের কাছাকাছি হতে পারে। ক্যাথোড থেকে যে প্রচন্ড শক্তিতে ছুটে আসা ইলেকট্রনগুলো অ্যানোডকে আঘাত করে
এই শক্তিশালী ইলেকট্রন আঘাতে অ্যানোডের পরমাণু ভিতরের দিকে কক্ষপথে থাকে ইলেকট্রন কক্ষপথচ্যুত হয়, তখন বাইরের দিকে কক্ষপথের কোনো একটি ইলেকট্রন সে জায়গাটা পূরণ করে। এর কারণ যে শক্তিটুকু উদ্দীপ্ত হয় সেটি শক্তিশালী এক্স রে হিসেবে ব্যবহার করা আসে। ঠিক আছে, সো এখান থেকে আপনি কতটুক লিখবেন, এতটুক, এতটুক সিকিউর জন্য। ঠিক আছে, ঠিক আছে, সো এইগুলা লিখে রাখেন। এবং হচ্ছে এক্স রে যে কাজগুলা, এক্স রে যে কাজগুলা, সো এক্স রে যে ব্যবহারগুলা, এগুলো কি কি? স্থানচ্যুত হাড়, হাড়ে ফাটল, ভেঙে যাওয়া হাড় ইত্যাদি খুব সহজে শনাক্ত করা যায়। দাঁতের কে বিটি এবং অন্যান্য ক্ষয় বের করার জন্য এক্স রে ব্যবহার করা হয়। পেটের এক্স রে করে, এটি কি লিখছে? আলুর প্রতিবন্ধকতা, আলুর প্রতিবন্ধকতা লিখছে, সরি অন্ত্রের, অন্ত্রের পেটের এক্স রে করে অন্ত্রের, ঠিক আছে, অন্ত্রের প্রতিবন্ধকতা। এখানে লেখাটা একটু বোঝা যাচ্ছে না, আপনারা আই থিঙ্ক বুঝতে পারতেছেন। সো অন্ত্রের প্রতিবন্ধকতা শনাক্ত করা যায় এক্স রে দিয়ে। পিত্তথলি ও কিডনিতে পাথরের অস্তিত্ব বের করা যায়। জাস্ট এগুলা জাস্ট একটু রিডিং করে নেবেন, ঠিক আছে। তারপরে দেখেন আলট্রাসোনোগ্রাফি। সো এখান থেকে কি কি আসতে পারে আমি হচ্ছে আপনাদের জন্য বইয়ের মধ্যে আগে থেকে দাগায় রাখছিলাম। দেখেন এখান থেকে যে প্রথম যে লাইনগুলো আছে, এগুলো থেকে এমসিকিউ আসবে, ঠিক আছে। এখান থেকে এমসিকিউ গুলো আসবে যে আলট্রাসোনোগ্রাফি দিয়ে শরীরের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ, মাংসপেশি ইত্যাদি ছবি তোলা হয়। এটি করার জন্য খুব উচ্চ কম্পাঙ্কের শব্দ ব্যবহার করে তার প্রতিধ্বনিকে শনাক্ত করা হয়। শব্দের কম্পাঙ্ক 1 থেকে 10 মেগাহার্টজ হয়ে থাকে। এটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, এখান থেকে আসে, ঠিক আছে। একে আলট্রাসোনোগ্রাফি বলা হয়ে থাকে। এবং আলট্রাসোনোগ্রাফি কাকে বলা হয়ে থাকে? এটা হচ্ছে সিকিউর করার জন্য এখান থেকে আসবে। সো এই হচ্ছে কথা। আলট্রাসোনোগ্রাফি যন্ত্রে ট্রান্সডিউসার নামে একটি স্ফটিককে বৈদ্যুতিক শক্তি দিয়ে উদ্দীপ্ত করে উচ্চ কম্পাঙ্কের আলট্রাসোনিক তরঙ্গ উৎপন্ন করা হয়, ঠিক আছে। এই হচ্ছে কথা। সো আলট্রাসোনোগ্রাফির যে কাজসমূহ, এগুলো হচ্ছে আপনারা পড়বেন। এই যে দেখেন নিচে কাজসমূহ আছে, আলট্রাসোনোগ্রাফির কাজসমূহ। আলট্রাসোনোগ্রাফির সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহার স্ত্রীরোগ এবং প্রসূতি বিজ্ঞানে। এর সাহায্যে ভ্রূণের আকার গঠন স্বাভাবিক। এই যে এই লাইনগুলা পড়বেন, দেন হচ্ছে এখানে আরো কাজ দেওয়া আছে, এগুলা পড়বেন, ঠিক আছে। কি কি পড়বেন এগুলো বাইরে দেখাই দিচ্ছি। এগুলো হচ্ছে বাংলা রিডিং পড়বেন, এবং এগুলা হচ্ছে যখন সিকিউর মধ্যে অনেক সময় আসতে পারে, সো তার জন্য এখান থেকে পড়ে রাখবেন। দেন দেখেন এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে। এই যে এই লাইন থেকে, কোন লাইন থেকে দেখাই, হৃৎপিণ্ড পরীক্ষা করার জন্য যখন আল্ট্রাসাউন্ড ব্যবহার করা হয় তখন এই পরীক্ষাকে ইকু কার্ডিওগ্রাফি বলে, ইকিউ কার্ডিওগ্রাফি বলে। এখান থেকে কি আসতে পারে? এমসিকিউ আসতে পারে এই লাইন থেকে। দেন আসেন সিটি স্ক্যান। সিটি স্ক্যানের পূর্ণরূপটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে এমসিকিউর মধ্যেও আসে এবং সিকিউর কর মধ্যে আসে, ঠিক আছে। এমসিকিউর মধ্যে দিয়ে দেয় যে সিটি স্ক্যান পূর্ণ রূপ কি। সো কম্পিউটেড টোমোগ্রাফি স্ক্যান, সংক্ষিপ্ত রূপ। টোমোগ্রাফি বলতে বোঝানো হয় ত্রিমাত্রিক বস্তুর একটি ফালির বা ত্রিমাত্রিক অংশের প্রতিবিম্ব তৈরি করা, ঠিক আছে। সো এখান থেকে এইগুলা পড়বেন। এখন দেখেন সিটি স্ক্যানের কাজগুলা, যে সিটি স্ক্যানের সাহায্যে কি কি করা হয়, এই কাজগুলা পড়বেন, এই কাজগুলা করবেন, ঠিক আছে। দেন হচ্ছে এমআরআই। এমআরআই যে পূর্ণরূপটা ম্যাগনেটিক রেজোন্যান্স ইমাজিং। সো এটা হচ্ছে সিকিউর কর মধ্যে দিয়ে দেয়, সিকিউর কর মধ্যে এটা আমাদের দিয়ে দেয়, ঠিক আছে। সো এ হচ্ছে কথা। তারপর হচ্ছে এখানে এনজিওগ্রাফি আছে, এনজিওগ্রাফি। সো দেখেন এনজিওগ্রাফিটা কি? এনজিওগ্রাফিটা হচ্ছে এক্স রের মাধ্যমে শরীরের রক্ত নালীগুলো দেখার জন্য এনজিওগ্রাফি ব্যবহার করা হয়। সাধারণত এক্স রে করে রক্তনালী ভালোভাবে দেখা যায় না বলে এনজিওগ্রাফি করার সময় রক্তনালীতে বিশেষ কন্ট্রাস্ট ম্যাটেরিয়াল বা বৈসাদৃশ্য তরল ডাই ঢুকিয়ে দেওয়া হয়, ঠিক আছে। সো এই লাইনগুলো খুবই ইম্পর্টেন্ট, এই লাইনগুলো পড়বেন। এবং এখানের যে ইয়েটা, এই সরু এবং নমনীয় নলটিকে কি বলে? কেথিটার বলে। এই লাইনগুলো ইম্পর্টেন্ট, এগুলো জাস্ট রিডিং পড়বেন। এবং এই সিকিউর জন্য কোন কোন পার্টটা বেশি ইম্পর্টেন্ট এগুলো ভাই আসতেছি, ঠিক আছে। সো এখানে এনজিওগ্রাফির যে কাজগুলা, দেখেন হৃৎপিণ্ডের বাইরে ধমনীতে ব্লকেজ হলে, রক্তনালী ব্লক হলে রক্তের স্বাভাবিক প্রবাহ হতে পারে না। হৃৎপিণ্ডে যথেষ্ট রক্ত সরবরাহ করা না হলে সেটি ঠিকভাবে কাজ করতে পারে না, হার্ট অ্যাটাকের আশঙ্কা বেড়ে যায়। ধমনী প্রসারিত হলে, কিডনির ধমনীর অবস্থাগুলো বোঝার জন্য, শিরার কোনো সমস্যা হলে, ঠিক আছে। এই লাইনগুলো ইম্পর্টেন্ট। তারপরে আসেন এন্ডোস্কোপির জাস্ট ইয়েগুলো পড়বেন, যে ব্যবহারটা, ঠিক আছে। সো এন্ডোস্কোপি হচ্ছে ফুসফুস এবং
বুকের কেন্দ্রীয় বিভাজন অংশ, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র বা কোলন, স্ত্রী প্রজনন অঙ্গ, উদর এবং পেলভিস, মূত্রনালীর অভ্যন্তর ভাগ, নাসাগহ্বর, নাকের চারপাশে, সাইনাস এবং কান। এখন আসেন ইসিজি, এই যে ইসিজি এগুলো হচ্ছে বেশি বেশি সিকিউর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। এমসিকিউর জন্য তো অবশ্যই ইম্পর্টেন্ট, সিকিউর জন্য যখন আসবে এই চ্যাপ্টার থেকে এগুলো আসবে। ইসিজির যে ইসিজি হচ্ছে কি ইলেকট্রোকার্ডিওগ্রাম। সো ইসিজি নিয়ে যখন কিছু বলবে যে ইসিজি মেশিন মানে এটা কিভাবে কাজ করে, ঠিক আছে। সো এটা আপনি কোন জায়গা থেকে লেখা স্টার্ট করবেন, এটা হচ্ছে সিকিউর মধ্যে আসবে ইসিজি। আবার বলে দিচ্ছি, এই যে দেখেন, এটা হচ্ছে আপনি এখান থেকে স্টার্ট করবেন যে ইসিজি করতে হলে বৈদ্যুতিক সংকেতগুলো গ্রহণ করার জন্য শরীরের ইলেকট্রোড লাগাতে হয় দুই হাতে দুইটি, দুই পায়ে দুটি এবং 6টি হৃৎপিণ্ডের অবস্থান সংলগ্ন বুকের উপর। তাহলে দেখেন, দুই হাতে দুইটি, দুই পায়ে দুইটি এবং 6টি হৃৎপিণ্ডের অবস্থানগুলো, তাহলে টোটাল কয়টা লাগে? 10টা। এটা হচ্ছে এমসিকিউর জন্য আসবে, টোটাল হচ্ছে 10টা। সো প্রত্যেকটি ইলেকট্রোড থেকে বৈদ্যুতিক সংকেত গ্রহণ করা হয়। এই সংকেতগুলো যখন ছাপানো হয় তখন সেটিকে বলে ইলেকট্রোকার্ডিওগ্রাম। ইসিজি নিয়ে যখন কথা বলবো তখন এখান থেকে স্টার্ট করে আপনি এতটুকু লিখে দিবেন এবং সাথে চিত্রটা আঁকার ট্রাই করবেন, ড্র করবেন যদি সিকিউর মধ্যে আসে, ঠিক আছে। আপনার এমনি এরকমভাবে লিখে দিবেন আর কি। একজন সুস্থ মানুষের প্রত্যেকটি ইলেকট্রোড থেকে পাওয়া কি বিদ্যুৎ সংকেতের একটি স্বাভাবিক নকশা থাকে। যদি কোনো মানুষের হৃৎপিণ্ডে অস্বাভাবিক অবস্থা তৈরি হয় তখন তার ইলেকট্রোড থেকে পাওয়া সংকেতগুলো স্বাভাবিক নকশা থেকে কি হবে? ভিন্ন হবে। সো ইসিজি কেন করা হয়? হৃৎপিণ্ডে যেসব অস্বাভাবিক স্পন্দন অর্থাৎ স্পন্দনের হার বেশি বা কম হলে, হার্ট অ্যাটাক হয়ে থাকলে, হৃৎপিণ্ডের আকার বড় হয়ে থাকলে, ঠিক আছে। সো এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। তারপর আসেন ইটিটি, মানে এই দুইটা টপিক খুবই খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ইটিটি, ঠিক আছে। দেখেন, ইটিটি এক্সারসাইজ টলারেন্স টেস্ট, ঠিক আছে, এর পুনরূপ। সো ব্যায়াম বা অনুশীলন করার সময় ইসিজি করাকে, সো এটার পার্থক্য কি? ব্যায়াম বা অনুশীলন করার সময় ইসিজি করার পার্থক্য, ইসিজি করাকে, সো এই লাইনটা পড়বেন। দেন হচ্ছে ব্যায়াম বা অনুশীলন করার সময় ইসিজি করাকে ইটিটি বলা হয়ে থাকে। সো ডাক্তাররা অনেক সময় ইসিজি করার পরেও ইটিটি করার জন্য বলে, ঠিক আছে। ইসিজি করার পরেও ইটিটি করার জন্য বলে। সো এগুলো হচ্ছে সিকিউর মধ্যে আসবে, হ্যাঁ, সিকিউর মধ্যে আসবে। সো এখন হচ্ছে স্বাভাবিক কেন? কারণ স্বাভাবিক অবস্থায়, কারণ দেখেন, কারণ হচ্ছে স্বাভাবিক অবস্থায় হৃৎপিণ্ড থেকে যে বৈদ্যুতিক সংকেত আসে সেখানে অনেক সময় হৃৎপিণ্ডের প্রকৃত অবস্থাটি বোঝা যায় না। রোগীকে বাড়তি শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করানো হলে হৃৎপিণ্ডের উপর হৃৎপিণ্ডের উপর কি পড়ে? বাড়তি চাপ পড়ে তখন হৃৎপিণ্ডের বৈদ্যুতিক সক্রিয়তা এবং স্পন্দনের হার এবং ছন্দময়তা দেখে হৃৎপিণ্ডের করোনারি ধমনীতে আংশিক অবরুদ্ধ অবস্থা থাকলে সেটি অনেক সময় ইটিটি করে শনাক্ত করা যায়, ঠিক আছে। সো এ হচ্ছে কথা। সো এই ইটিটি করার সময় রোগীকে বাড়তি শারীরিক পরিশ্রম করানোর জন্য স্থির সাইকেল চালাতে হয়। এই যে এই লাইনগুলো জাস্ট পড়ে নেবেন। তারপর আসেন রিডুথেরাপি, মানে সিকিউর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট যে রিডুথেরাপি। সো রিডুথেরাপি শব্দটি ইংরেজি রেডিয়েশন থেরাপি শব্দটি সংক্ষিপ্ত রূপ। রেডিওথেরাপি হচ্ছে কোন রোগের চিকিৎসা তেজস্ক্রিয় বিকিরণের ব্যবহার। এটি মূলত ক্যান্সার রোগের চিকিৎসা ব্যবহার করা হয়, ঠিক আছে। সো ক্যান্সার রোগের চিকিৎসার মধ্যে আমরা রেডিওথেরাপি ইউজ করি এবং এখানের মধ্যে আমাদের এক্সরে প্রয়োজন পড়ে, ঠিক আছে। এগুলো তো সিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি আবারও বলতেছি এগুলা, ঠিক আছে। যা যা বলতে সিকিউর জন্য ইম্পর্টেন্ট এর ভিতর থেকে সিকিউ দিয়ে দিবে। এবং যে লাইনগুলো আছে এমসিকিউ বলছি, মানে এই লাইনগুলো থেকে ম্যাক্সিমাম এমসিকিউ গুলা দিয়ে দেয়। সো রেডিওথেরাপিতে সাধারণত উচ্চ ক্ষমতার এক্সরে ব্যবহার করে ক্যান্সার কোষকে ধ্বংস করা হয়। এই এক্সরে ক্যান্সার আপনি হচ্ছে সিকিউর জন্য আপনি হচ্ছে এই যে এখান থেকে স্টার্ট করবেন। রেডিওথেরাপি হচ্ছে কোন রোগের চিকিৎসা তেজস্ক্রিয় বিকিরণের ব্যবহার, ঠিক আছে। সো এই এক্সরে ক্যান্সার কোষের ভেতরকার ডিএনএ ধ্বংস করে কোষের সংখ্যা বৃদ্ধি করার ক্ষমতা নষ্ট করে দেয়। তারপর কি লেখছে যে দেখেন একটি টিউমারকে সার্জারি করার আগে ছোট করে নেওয়ার জন্য কিংবা সার্জারির পর টিউমারের অবশিষ্ট অংশ ধ্বংস করার জন্য রেডিওথেরাপি করা হয়। বাইরে থেকে রেডিওথেরাপি দিয়ে চিকিৎসা করার জন্য সাধারণত একটি লিনিয়ার অ্যাক্সেলেটর ব্যবহার করে উচ্চ ক্ষমতার এক্সরে তৈরি করা হয় শরীরে যেখানে টিউমারটি থাকে সেদিকে তাক করে।
তারপরে কি হয় এখানে তেজস্ক্রিয়, দেখেন তেজস্ক্রিয় বিমটি পাঠানো হয়। বিমটি তখন শুধু ক্যান্সার কোষকে ধ্বংস করে দেয় না, তার বিভাজন ক্ষমতা নষ্ট করে দেয়। বিমটি শুধু ক্যান্সার আক্রান্ত জায়গায় পাঠানো সম্ভব হয় না, কারণ বলে আশেপাশের কিছু সুস্থ কোষও ধ্বংস হয়, কিন্তু এই রেডিওথেরাপি বন্ধ হওয়ার পর সুস্থ কোষগুলো আবার সক্রিয় হয়ে উঠতে শুরু করে। সো এতটুকু সিকিউর জন্য দিয়ে দিবেন, এগুলো সিকিউর জন্য আসবে। এই চাপটা থেকে যখন আসে তখন জাস্ট এখান থেকে আসে। সো এই গেল মোটামুটি। সো আইসোটোপ এবং এর ব্যবহার এগুলো জাস্ট রিং করে নেবেন। এখন হচ্ছে বায়া এমসিকিউ গুলা দেখাই, ঠিক আছে? আর সিকিউ গুলা যা যা বলছি এর ভিতর থেকে দিয়ে দিই প্রায় সময়। এবং সিকিউর জন্য আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস বলি। অনেক সময় আপনাকে বলবে যে ইসিজি ইটিটি, ঠিক আছে, এগুলোর পার্থক্য কি, কয়েকটা টার্মের এগুলা পার্থক্য দিয়ে দিবে যে পার্থক্য বের করো, ঠিক আছে? সো এগুলা যদি কয়েকবার পড়েন তাহলে আই থিঙ্ক এগুলা ভুল করবেন না, পার্থক্যগুলোও শিখে নেবেন, ঠিক আছে? এখন আসেন বহু নির্বাচনী। সো দেখেন নিচের কোনটি একটি বিশেষ ছাঁকনযন্ত্র? সো আমরা জানি বৃক্ক, বৃক্ক হচ্ছে বিশেষ ছাঁকনযন্ত্র। কোনটা? বৃক্ক। আচ্ছা আইএসওটা একটু বাড়াই দিই, এখন এখন সমস্যা নেই নাকি এতটুকুই থাকবে? একটু বাড়াই দিই, হ্যাঁ। তারপর দেখেন বৃক্ক, ওকে। তরঙ্গ দৈর্ঘ্যকে সর্বপ্রথম মিলিমিটার পর্যায়ে নামিয়ে আনতে সক্ষম হন কে? এই যে জগদীশ চন্দ্র বসু, দেখছেন? জগদীশ চন্দ্র বসু। জীব পদার্থবিজ্ঞান কি? জীব পদার্থবিজ্ঞান হচ্ছে, দেখেন, জীববিজ্ঞান এবং পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান এবং পদার্থবিজ্ঞানের মধ্যে সেতুবন্ধ। এই যে জীববিজ্ঞান এবং পদার্থবিজ্ঞানের মধ্যে সেতুবন্ধ, ঠিক আছে? তারপর ক্রেস, এটা কি লাগছে? ক্রেস্কুগ্রাফ কি? ক্রেস্কুগ্রাফ কি, ঠিক আছে? সো ক্রেস্কুগ্রাফ কি? উদ্ভিদের বৃদ্ধি রেকর্ড করার যন্ত্র, উদ্ভিদের বৃদ্ধি রেকর্ড করার জন্য, ঠিক আছে? উদ্ভিদের বৃদ্ধি রেকর্ড করার যন্ত্র, ঠিক আছে? এটা হচ্ছে কি? ক্রেস্কুগ্রাফ। সো এটা হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি রেকর্ড করার যন্ত্র। তারপর এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত মিটার? সো মিটারে যখন বলবে তখন হচ্ছে tan ইনভার্স 10 মিটার। মিটারে যখন বলবে তখন কি হবে? tan ইনভার্স 10 মিটার। মিটারে বলে tan ইনভার্স 10 মিটার। আর সেন্টিমিটারে যদি বলতো সেন্টিমিটার, সো আমরা জানি 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, মানে 10 স্কোয়ার সেন্টিমিটার। দেন হচ্ছে tan ইনভার্স 8 মাইনাস 10 প্লাস 2 মানে কি -8 সেন্টিমিটার। কত? সেন্টিমিটার। সেন্টিমিটার বললে এরকম, কারণ 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, দ্যাটস মিন 10 স্কোয়ার সেন্টিমিটার। ক্যালকুলেশন করলে tan ইনভার্স 8 সেন্টিমিটার। এটা হচ্ছে সেন্টিমিটারে আর এটা হচ্ছে মিটারে। সো যেহেতু মিটার বলছে tan ইনভার্স 10 মিটার। এগুলো ভুল করা যাবে না। এক্স রে এর ক্ষেত্রে এটি তড়িৎ চুম্বক বিকিরণ, হ্যাঁ। তরঙ্গ দৈর্ঘ্য tan ইনভার্স 10 মিটার, হ্যাঁ। তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি বেদন ক্ষমতা তত বেশি না, তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি বেদন ক্ষমতা তত কম। তত কি হবে? কম হবে। সো 1 আর 2 হচ্ছে অ্যান্সার। ফুসফুসের ক্যান্সার নির্ণয় করার জন্য কোন পরীক্ষাগুলো করতে হয়? সো ফুসফুসের ক্যান্সার নির্ণয় করার জন্য কোন পরীক্ষাগুলো আমরা করি? আমরা হচ্ছে এক্স রে ও সিটি স্ক্যান। ফুসফুসের ক্যান্সারের জন্য এক্স রে ও সিটি স্ক্যান এগুলো হচ্ছে মুখস্থ করে ফেলবেন, এবং বইয়ের মধ্যে দেওয়া আছে এগুলা। নিচের কোন যন্ত্রে এক্স রে ব্যবহৃত হয়? সো এক্স রে কিন্তু অনেক যন্ত্রে ব্যবহৃত হয়, ঠিক আছে? তার মধ্যে একটা হচ্ছে সিটি স্ক্যান এবং রেডিওথেরাপিতে, ঠিক আছে? সিটি স্ক্যান এবং রেডিওথেরাপিতে আমরা কি করি? এক্স রে ব্যবহৃত হয়। অন্ত্রের প্রতিবন্ধকতা শনাক্ত করা যায় কোন যন্ত্রের মাধ্যমে? এটা কোনটার মাধ্যমে অন্ত্রের প্রতিবন্ধকতা কি করা যায়? শনাক্ত করা যায়। এটা হচ্ছে এক্স রের মাধ্যমে। অন্ত্রের প্রতিবন্ধকতা শনাক্ত করা যায় কোন যন্ত্রের মাধ্যমে? এক্স রের মাধ্যমে। কিসের মাধ্যমে? এক্স রের মাধ্যমে। এক্স রে গ্রহণের সময় রোগীর ব্যবহৃত অ্যাপ্রনের নিচের কোন পদার্থটি আবরণ থাকে? এটা কি হবে? সীসা। কি হবে? সীসা। মুখস্থ করে ফেলেন। এক্স রে কত সালে আবিষ্কৃত হয়েছে? এক্স রে 1885 সালে আবিষ্কৃত হয়েছে। কত সালে?
1885 সালে আবিষ্কৃত হয়েছে। আলট্রাসোনোগ্রাফিতে কোন কম্পাঙ্কের শব্দ ব্যবহার করা হয়? সো আমরা জানি 1 থেকে 10 মেগাহার্টজ, এটা আমরা জানি। আল্ট্রাসাউন্ড ব্যবহার করে হৃৎপিণ্ডের পরীক্ষা করা হয়, তাকে বলে কি বলে? ইকোকার্ডিওগ্রাফি। এটা হচ্ছে আমি বইয়ের মধ্যে আপনাকে দাগিয়ে দিয়েছি, বইয়ের মধ্যে আমি আপনাকে দাগিয়ে দিয়েছিলাম। নিচের কোন পরীক্ষণটিতে টোমোগ্রাফির ব্যবহার করা হয়? কোনটা? সিটি স্ক্যান। সিটি স্ক্যান, ঠিক আছে? এগুলো জাস্ট মুখস্থের মতন পড়ে নেবেন, এবং এই চ্যাপ্টারটাই মানে মুখস্থের মতন, তাই না? কিন্তু আর কোন ম্যাথ ট্যাথ নাই, সো এগুলো হচ্ছে মুখস্থের। তারপর দেখেন নিচের কোন যন্ত্রে এক্স রে ব্যবহার করা হয়? সো সিটি স্ক্যানে এক্স রে ব্যবহার করা হয়, তাই না? সিটি স্ক্যানে এক্স রে ব্যবহার করা হয়। ফুসফুস, ব্রেন ইত্যাদির ত্রিমাত্রিক ছবি পাওয়া যায় কোন পরীক্ষার সাহায্যে? সিটি স্ক্যান। কিসের সাহায্যে? সিটি স্ক্যান। সিটি স্ক্যান। হৃদযন্ত্রের ত্রুটি এবং টিউমার শনাক্তকরণের কোন পরীক্ষাটি করা হয়? সেটা কোনটা? আলট্রাসোনোগ্রাম। আলট্রাসোনোগ্রাম, ঠিক আছে? তারপর দেখেন সিটি স্ক্যান। সিটি স্ক্যান কি? সিটি স্ক্যান হচ্ছে দ্বিমাত্রিক ছবি উৎপন্ন করে। সিটি স্ক্যান দ্বারা কম্পিউটার টোমোগ্রাফি স্ক্যান বোঝায়, কম্পিউটার মাধ্যমে করা হয়। তিনটাই সত্য, তিনটাই কি সত্য, সঠিক। সিটি স্ক্যান এর পূর্ণরূপ কি? সো এটা হচ্ছে কম্পিউটেড টোমোগ্রাফি স্ক্যান। কম্পিউটেড টোমোগ্রাফি স্ক্যান এগুলো হচ্ছে সিকিউর করার মধ্যেও দিয়ে দিতে পারে। পেলভিস ম্যাস, ঠিক আছে, এর উপস্থিতি শনাক্ত করা যায় কোন যন্ত্র দিয়ে? আলট্রাসোনোগ্রাফি। আলট্রাসোনোগ্রাফি। ইসিজি করতে হলে শরীরে কতটি ইলেকট্রোড লাগাতে হয়? যে আপনাকে শিখিয়েছিলাম টোটাল কতটি? 10টি। টোটাল হচ্ছে 10টি। 2 হাতে 2টি, 2 পায়ে 2টি, এবং ভিতরে কয়টি? ভিতরে কয়টি? এটা হচ্ছে 6টি। সো টোটাল কয়টি? ওই যে বুকের উপরে কয়টি? 6টি। সো টোটাল কয়টি? 10টি, ঠিক আছে? সো টোটাল 10টি। কোন যন্ত্র নিউক্লিয় চৌম্বক অনুদান এর ভৌত রাসায়নিক নীতির উপর ভিত্তি হিসেবে কাজ করে? এটা কোনটা? এমআরআই। এমআরআই, এটা হচ্ছে এমআরআই যন্ত্র নিউক্লিয় চৌম্বক অনুদানের ভৌত ও রাসায়নিক নীতির উপর ভিত্তি করে কাজ করে। কোনটিতে শরীরের রেডিও ফ্রিকোয়েন্সির বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ দেওয়া হয়? এমআরআই। ব্যথাহীন ও নিরাপদ রোগ নির্ণয় পদ্ধতি কোনটি? এটাও কি? এমআরআই। এমআরআই হচ্ছে যেটা, এটা হচ্ছে ব্যথাহীন ও নিরাপদ রোগ নির্ণয় পদ্ধতি। ব্রেন ও মেরুরজ্জুর বিস্তৃত প্রতিবিম্ব তৈরির জন্য মূল্যবান পরীক্ষা কোনটি? এটা হচ্ছে এমআরআই, ঠিক আছে? এমআরআই। সূক্ষ্ম রক্তনালিকার ব্লকেজ পরীক্ষা করার প্রযুক্তি কোনটি? এনজিওগ্রাম। এনজিওগ্রাম। সো এনজিওগ্রামের মাধ্যমে সূক্ষ্ম রক্তনালিকার ব্লকেজ পরীক্ষা কি করা হয়? করার প্রযুক্তি, মানে সূক্ষ্ম রক্তনালিকার ব্লকেজ পরীক্ষা করার প্রযুক্তি কোনটি? এনজিওগ্রাম। এনজিওগ্রাম, ঠিক আছে? ফারুক সাহেব হৃদস্পন্দন নির্ণয় করতে ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার একটি বিশাল যন্ত্রের সাহায্যে এটি নির্ণয় করলেন। তখন ফারুক সাহেব অনুশীলন করছিলেন। যন্ত্রটির নাম কি? অবশ্যই ইটিটি। ইটিটি, তাই না? ইটিটি। ফারুক সাহেব, আচ্ছা এটা হয়েছে। সো বলছে যে পরীক্ষার সময় প্রয়োজন হয়। সো উক্ত পরীক্ষার জন্য কি কি প্রয়োজন হয় দেখেন। স্থির সাইকেল, হ্যাঁ অবশ্যই এক্সারসাইজের জন্য। ট্রেডমিলে হাঁটার যন্ত্র, এটাও হবে। পর্যবেক্ষণকারী, হ্যাঁ অবশ্যই, তিনটাই। ওকে, এগুলা কেন? এই হচ্ছে পরিশ্রমের জন্য। স্থির সাইকেল চালাইতে বলে, দেওয়া হচ্ছে ট্রেডমিলে হাঁটার জন্য বলে, এবং এইখানে একজন পর্যবেক্ষণকারী থাকে। সো অ্যান্সারটা হচ্ছে তিনটা অপশনেই। চিকিৎসকগণ এনজিওগ্রাম করার পরামর্শ দেন কি উদ্দেশ্যে? কিডনির ধমনির অবস্থা বোঝার জন্য। কিডনির ধমনির অবস্থা বোঝার জন্য। নিচের কোনটিতে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে? এন্ডোস্কোপি। এন্ডোস্কোপি। এন্ডোস্কোপি জাস্ট মুখস্থ করবেন। পাকস্থলী পরীক্ষার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়? পাকস্থলী পরীক্ষার জন্য এন্ডোস্কোপি ব্যবহৃত হয়। এন্ডোস্কোপি ব্যবহৃত হয়।
আপনার যে লাইনগুলো বলছি যে কোনটার কাজ কি, এগুলো হচ্ছে ভালো মতো শিখতে হবে বইয়ের, ঠিক আছে? সো তারপর কোন পরীক্ষাটি অনুশীলনরত অবস্থায় করতে হয়? অনুশীলনরত অবস্থায় কোনটা? ইটিটি, তাই না? এক্সারসাইজ টলারেন্স টেস্ট। হৃৎপিণ্ডের একটি সম্পূর্ণ ছবি পাওয়ার জন্য কয়টি ইলেকট্রোড ব্যবহৃত হয়? অবশ্যই 10টি। হৃৎপিণ্ডের সো 2টা হাতে 2টা পায়ে এবং 6টা হচ্ছে কোথায়? হৃৎপিণ্ডে, তাই না? সো হৃৎপিণ্ডের একটি সম্পূর্ণ ছবি পাওয়ার জন্য কয়টি ইলেকট্রোড ব্যবহার করা হয়? টোটাল 10টি। রক্তের শ্বেতকণিকার অত্যাধিক বৃদ্ধির ফলে রক্ত স্বল্পতা রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় কোন আইসোটোপ? ফসফরাস 32। নিচের কোন আইসোটোপটি ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়? কোবাল্ট 60। রক্তের লিউকোমিয়া রোগের চিকিৎসায় নিচের কোনটি ব্যবহৃত হয়? 32 পি। দেখেন এগুলো বুঝতে পারছেন কিনা? দেখেন বুঝতে পেরেছেন? সো এই চ্যাপ্টার থেকে হচ্ছে মেইনলি এগুলোই হচ্ছে আপনি ভালো মতো রিডিং পড়তে হবে। দেন হচ্ছে আচ্ছা হৃৎপিণ্ডে, হ্যাঁ। সো 2 হাতে 2টা আমরা লাগাই এই ইলেকট্রোড গুলা, 2 হাতে 2টি, 2 পায়ে 2টি এবং হচ্ছে 6টি হৃৎপিণ্ডে যে আগে যে ইয়েটা দেখছিলাম, হ্যাঁ 2 হাতে 2টি, 2 পায়ে 2টি এবং 6টা হচ্ছে হৃৎপিণ্ডের আশেপাশে আমরা লাগাই। 2 হাতে 2টি, 2 পায়ে 2টি এবং 6টি হচ্ছে ভিতরে হৃৎপিণ্ডের আশেপাশে। সো এগুলো হচ্ছে টোটাল কয়টা? 10টা, ঠিক আছে, হৃৎপিণ্ডের আশেপাশে। সো তারপর কোন গ্রন্থির অস্বাভাবিক বৃদ্ধির জন্য I-131 ব্যবহৃত হয়? ঠিক আছে, সো এটা কোনটা? থাইরয়েড অর্থাৎ আয়োডিন, যেটা আয়োডিন 131 ব্যবহৃত হয়, ঠিক আছে, থাইরয়েডে। মানুষের মস্তিষ্কের কর্ম পদ্ধতি বের করার ব্যাপারে যুগান্তকারী ভূমিকা রেখেছে কোন প্রযুক্তি? পিইটি। সো এমসিকিউ আর নাই, অনেক কটা এমসিকিউ দেখানো হয়েছে, ঠিক আছে। 27 মিনিট খালি হয়েছে, আচ্ছা যাই হোক। এখন কথা হচ্ছে এই যে সিকিউ গুলা সৃজনশীল, দেখেন এগুলা হচ্ছে সব কয়টা। দেখেন উদ্দীপকের উৎপন্ন রশির কম্পাঙ্ক নির্ণয় করো। প্রথম যে কোয়েশনটা গ নাম্বার, এটা যদি একটু দেখাই, ক্যালকুলেটর আছে আশেপাশে? ক্যালকুলেটরটা কোথায় রাখলো? আচ্ছা ক্যালকুলেটর লাগবে না। দেখেন এখানে বলছে উদ্দীপক উৎপন্ন রশির তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, বেগ দেওয়া আছে। সো কম্পাঙ্ক নির্ণয় করতে বলছে। সো আমরা কি জানি? আমরা জানি b equals to f lambda। আমাকে কি বের করতে বলছে? কম্পাঙ্ক বের করতে বলছে। সো f equals to b by lambda। b হচ্ছে বেগ। সো বেগ কত দেওয়া আছে? উদ্দীপক উৎপন্ন রশির তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে এবং বেগ দেওয়া আছে। বেগ হচ্ছে 3 × 10⁸ ডিভাইডেড বাই ল্যামডা। ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য কত? 10⁻10 মিটার। সো ক্যালকুলেশন করলে 3 × 10⁸, আর এটা যখন উপরে চলে যাবে তখন 10⁻10 হবে। দ্যাটস মিন 3 × 10⁻10 আর 8 যোগ করলে হয় 18, ঠিক আছে, 10 আর 8 যোগ করলে হয় 18। সো এ হচ্ছে কম্পাঙ্ক এবং তার এককটা আমরা কিভাবে বের করি? দেখেন ব্যাগের একক কত? মিটার পার সেকেন্ড। আর তরঙ্গ দৈর্ঘ্যের একক কত? মিটার। সো মিটার কাটা জাস্ট পার সেকেন্ড থাকবে, জাস্ট কি থাকবে? পার সেকেন্ড। সো 3 × 10⁸ হার্স। সো পার সেকেন্ডকে আমরা কিভাবে লিখি? যে 3 ×
10⁸ হার্টস হার্টস হার্টস। উদ্দীপকে রশ্মি উৎপন্ন কৌশল বিশ্লেষণ করে, এটা কিসের? এক্স রে। ঠিক আছে, সো এক্স রে রশ্মি উৎপন্ন কৌশলটা কিরকম ছিল? এই যে দেখেন, আপনাকে আমি আগেই বলছি যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এখান থেকে লেখা স্টার্ট করবেন, এই যে এখান থেকে লেখা স্টার্ট করবেন। একটি কাচের গোলকের দুই পাশে দুটি ইলেকট্রোড থাকে, এই যেখান থেকে স্টার্ট করে এতটুকু পর্যন্ত লিখবেন। কতটুকু পর্যন্ত? এতটুকু। সাধারণত তামা ক্যানোড হিসেবে ব্যবহার করা হয়। এই টোটাল অংশটা লিখে দিবেন। ঠিক আছে, এই হচ্ছে কথা, এই হচ্ছে কথা। আমি জাস্ট আপনাকে দেখিয়ে দিচ্ছি। ওকে, তারপরে দেখেন দিনাজপুর বোর্ড 20 সালের যে কোয়েশনটা, এখানে কি বলছে? মির্জা সাহেব অফিসে যাওয়ার পথে হঠাৎ পিছলে পড়ে পায়ে প্রচন্ড ব্যথা পেলেন। পথচারীরা দ্রুত হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে একটি পরীক্ষা করাতে বললেন, যাতে একটি বিশেষ রশ্মি ব্যবহৃত হয়, মানে এক্স রে। এটা অবশ্যই এক্স রে হবে, বুঝতে পারছেন। রিপোর্ট দেখে ডাক্তার বললেন তার পায়ের হাড়ে ছিঁড় ধরেছে। উদ্দীপক রশ্মিটি উৎপাদন প্রক্রিয়া চিত্রসহ বর্ণনা করো। ওই যে আগে যতটুকু দেখেছে এতটুকুই। উদ্দীপকের রশ্মিটি উৎপাদন প্রক্রিয়ায় চিত্রসহ বর্ণনা করো। সেকেন্ড কোয়েশ্চন, উদ্দীপকের রশ্মিটি কিভাবে ক্যান্সার চিকিৎসা ব্যবহৃত হয়? এটা কোনটা বলেন? এটা কোন জায়গায় ইউজ করা হয় বলেন? রেডিও থেরাপিতে। এটা কোন জায়গায় ইউজ করা হয়? রেডিও থেরাপিতে। এই যে আপনাকে যদি একটু স্লাইডে নিয়ে যাই, রেডিও থেরাপি হচ্ছে 404 পৃষ্ঠায়। তো এটা, হ্যাঁ, রেডিও থেরাপি যদি বলি, এন্ডোস্কোপির কথা, ওয়েট, আচ্ছা এটা হচ্ছে লাস্টের দিকে। এই যে দেখেন, এই যে দেখেন। সো রেডিও থেরাপিতে আমরা কি করি দেখেন। রেডিও থেরাপিতে দেখেন, রেডিও থেরাপি হচ্ছে কোন রোগের চিকিৎসায় তেজস্ক্রিয় বিকিরণের ব্যবহার। এটি মূলত ক্যান্সার রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। রেডিও থেরাপিতে সাধারণত উচ্চ ক্ষমতার এক্স রে ব্যবহার করে ক্যান্সার কোষকে ধ্বংস করা হয়। এই এক্স রে ক্যান্সার কোষের ভেতরকার ডিএনএ ধ্বংস করে কোষের সংখ্যা বৃদ্ধি করার ক্ষমতা নষ্ট করে দেয়। একটি টিউমারকে সার্জারি করার আগে ছোট করে নেওয়ার জন্য কিংবা সার্জারির পর টিউমারের অবশিষ্ট অংশ ধ্বংস করার জন্য রেডিওথেরাপি করা হয়। ঠিক আছে, তারপরে দেখেন, বাইরে থেকে রেডিওথেরাপি দিয়ে চিকিৎসা করার জন্য সাধারণত একটি লিনিয়ার অ্যাক্সেলেটর ব্যবহার করে উচ্চ ক্ষমতার এক্স রে তৈরি করা হয়। শরীরে যেখানে টিউমারটি থাকে সেদিকে তাক করে দেখেন, তাক করে বাড়তি চাপ প্রয়োগ করে, তাক করে কই, আচ্ছা এটা হচ্ছে নিচে, আচ্ছা এই যে এখানে একটু রয়ে গেছে। আচ্ছা, সো হ্যাঁ, উচ্চ ক্ষমতা এক্স রে তৈরি করে শরীরে যেখানে টিউমারটি সেদিকে তাক করে, হ্যাঁ, তেজস্ক্রিয় বিমটি পাঠানো হয়। বিমটি তখন শুধু ক্যান্সার কোষকে ধ্বংস করে দেয় না, তার বিভাজন ক্ষমতা নষ্ট করে দেয়। বিমটি শুধু ক্যান্সার আক্রান্ত জায়গায় পাঠানো সম্ভব হয় না বলে আশেপাশে কিছু সুস্থ কোষ ধ্বংস হয়, কিন্তু এই রেডিওথেরাপি বন্ধ হওয়ার পর সুস্থ কোষগুলো আবার কি হয়ে যায়? সক্রিয় হয়ে উঠতে শুরু করে। জাস্ট এই লাইনগুলো লিখে দিবেন, ঠিক আছে, আর কিছুই না। হ্যাঁ, সো এই গেল কাহিনী, আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। সো তারপর দেখেন, জনাব মুবিন সাহেব প্রায় বুকে ব্যথা অনুভব করেন। ডাক্তার শরণাপন্ন হলে ডাক্তার তাকে ইসিজি করার পরামর্শ দেন। ডাক্তার ইসিজি রিপোর্ট দেখে আবার ইটিটি করতে বললেন। ঠিক আছে, আপনাকে যখন ইসিজি ইটিটি পড়িয়েছিলাম আপনাকে বলেছি যে অনেক সময় ডাক্তার কি করে, ইসিজি রিপোর্ট দেখে ইটিটি রিপোর্ট মানে ইটিটি করার পরামর্শ দিয়ে থাকে। ঠিক আছে, সো প্রথমোক্ত পরীক্ষাটি সম্পাদনে যান্ত্রিক কৌশল ব্যাখ্যা করো। সো ইসিজির যে যান্ত্রিক কৌশলটা, এখানে যদি আমরা যাই, এই যে দেখেন ইসিজি। সো আমরা কতটুকু লিখবো দেখাচ্ছি আবার, দেখেন এই যে এই অংশগুলো লিখবো। যে ইসিজি করতে হলে এই যে দেখেন এগুলো দেখানো আছে যে আপনি এখান থেকে এতটুকু পর্যন্ত লিখবেন। ঠিক আছে,
এই যে এতটুকু পর্যন্ত লিখবেন। সো ইসিজি করতে হলে বৈদ্যুতিক সংকেতগুলো গ্রহণ করার জন্য শরীরের ইলেকট্রোড লাগাতে হয় 2টি হাতে 2টি পায়ে এবং 6টি হৃৎপিণ্ডের অবস্থান সংলগ্ন বুকের উপর লাগানো হয়। ঠিক আছে, হৃৎপিণ্ডের অবস্থান সংলগ্ন বুকের উপর লাগানো হয়। হৃৎপিণ্ডের অবস্থান সংলগ্ন বুকের উপর লাগানো হয়, 2টা হাতে 2টা পায়ে এবং হৃৎপিণ্ডের অবস্থান সংলগ্ন বুকের উপর লাগানো হয়। প্রত্যেকটি ইলেকট্রোড থেকে বৈদ্যুতিক সংকেতকে সংগ্রহ করা হয়। এই সংকেতগুলো যখন ছাপানো হয় তখন সেটিকে ইলেকট্রোকার্ডিওগ্রাম বলে। একজন সুস্থ মানুষের প্রত্যেকটি ইলেকট্রোড থেকে পাওয়া বিদ্যুৎ সংকেতের একটি স্বাভাবিক নকশা থাকে। যদি কোনো মানুষের হৃৎপিণ্ড অস্বাভাবিক অবস্থা তৈরি হয় তখন কি হয়, তৈরি হয় তখন তার ইলেকট্রোড থেকে পাওয়া সংকেতগুলো স্বাভাবিক নকশা থেকে কি হয়ে যাবে, ভিন্ন হয়ে যাবে। দেন এই চিত্রটা আপনি ড্র করে দিলেন, এই হচ্ছে কাহিনী। তারপরটা দেখেন, বলছে দ্বিতীয়বার পরীক্ষা করার পরামর্শ দানের যৌক্তিকতা বিশ্লেষণ করো। সো সে কি করেছে, ইসিজি রিপোর্ট দেখে আবার ইটিটি করার পরামর্শ দিয়েছে। সো তার কারণ কেন, এই যে দেখেন, কারণটা হচ্ছে এখানে দেখাচ্ছি, এই যে ইটিটি। হ্যাঁ, সো কেন, কারণটা হচ্ছে স্বাভাবিক অবস্থায় হৃৎপিণ্ড থেকে যে বৈদ্যুতিক সংকেত আসে সেখানে অনেক সময় হৃৎপিণ্ডের প্রকৃত অবস্থাটি বোঝা যায় না। রুগীকে বাড়তি শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করানো হলে হৃৎপিণ্ডের উপর বাড়তি চাপ পড়ে, তখন হৃৎপিণ্ডের বৈদ্যুতিক সক্রিয়তা এবং স্পন্দনের হার এবং ছন্দময়তা দেখে হৃৎপিণ্ডের করোনারি ধমনীতে আংশিক অবরুদ্ধ অবস্থা থাকলে সেটি অনেক সময় ইটিটি করে শনাক্ত করা যায়। সো ইটিটি করার সময় রুগীকে বাড়তি শারীরিক পরিশ্রম করানোর জন্য স্থির সাইকেল চালাতে হয় কিংবা ট্রেডমিলে হাঁটতে হয়। এগুলো হচ্ছে এমসিকিউর জন্য আসছিল, তাই না? হ্যাঁ, পরীক্ষার সময় সাইকেলের চাকার গতি ধীরে ধীরে বাড়ানো হয় কিংবা ট্রেডমিলের ঢাল বাড়ানো হয় এবং এই বাড়তি পরিশ্রমের কারণে রুগীর হৃৎপিণ্ড কি রকম প্রতিক্রিয়া করে সেটি দেখার জন্য ইসিজি রেকর্ড করা হয়। সাধারণত একজন ডাক্তার সার্বক্ষণিকভাবে রোগীর অবস্থা পর্যবেক্ষণ করতে থাকেন। ঠিক আছে, সো এখান থেকে কিন্তু একটা এমসিকিউ আসছিল, সাইকেল এবং ট্রেডমিল দিছিল এবং একজন কি পর্যবেক্ষণ থাকতে হয়। ইটিটি পরীক্ষার সময় অনুশীলনের সময় রোগীর হৃৎপিণ্ডে যে পরিবর্তনগুলো হয় ইসিজিতে একজন ডাক্তার সেগুলো শনাক্ত করে রোগীর চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন। ঠিক আছে, তো এই গেল কাহিনী। তারপর দেখেন ডাক্তার কিভাবে আচ্ছা, সো ইমনের দাদা ধূমপায়ী ছিলেন, তিনি ক্যান্সার রোগে আক্রান্ত হলেন। দাদার অসুস্থতার খবর পেয়ে ইমন দাদাকে দেখতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ডাক্তারের নিকট গেলেন, মানে মরার রূপে মরা। ঠিক আছে, ডাক্তার পরীক্ষা করে নিশ্চিত হন তার পায়ের হাড় ভেঙে গেছে। এদিকে ইমনের দাদাকে ডাক্তার পরামর্শ দিলেন নিউরোথেরাপি নিতে। সো ডাক্তার কিভাবে নিশ্চিত হলেন ইমনের হাড় ভেঙে গিয়েছে, কিভাবে নিশ্চিত হলেন, এক্সরের মাধ্যমে, তাই না? সো এই চ্যাপ্টার এক্সরের মাধ্যমে দেন হচ্ছে, বাকি এক্সরের যে কাজগুলা এগুলা ভালো মতো পড়বেন। সো এইগুলা যে টপিকগুলা ইসিজি, ইটিটি, রেডিওথেরাপি, এগুলা থেকে কিন্তু সিকিউ চলে আসে। ঠিক আছে, যদি আসে এই চ্যাপ্টার থেকে, আর বাকিগুলো অবশ্যই এক্সরে, এগুলো থেকে কিন্তু সিকিউ আসে। সো আপনি দেখতেই পাচ্ছেন। সো এই চ্যাপ্টার যেগুলো, এগুলো তো ম্যাথ নাই, বুঝতে পারতেছেন। এগুলো হচ্ছে এরকম ভাবে যে চ্যাপ্টারের ম্যাথ নাই, এগুলো হচ্ছে যদি আপনাকে বইয়ের স্লাইডের মাধ্যমে দেখায় দিই যে এই জায়গা থেকে এরকম আসে, এটা বেশি ভালো হয়। সেজন্য আমি আগে বইটা দেখাই আর কি। ওকে, দেন হচ্ছে যে পার্থক্যগুলো এগুলো পড়বেন, ইসিজি, ইটিটি, এগুলার যে পার্থক্য, একটা আরেকটার যে পার্থক্য, ঠিক আছে, এগুলা পড়বেন, তাহলেই হয়ে যাবে। এক্সরে, ইসিজির পার্থক্য কিংবা তাদের ইয়েগুলা, তারপর সিটি স্ক্যান, এমআরআই, এগুলার পার্থক্য, এগুলা পড়বেন।
ঠিক আছে? সো এই হচ্ছে কথা। সো আজকে এই পর্যন্তই থাকুক নাকি? সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন, ঠিক আছে? সেই এই যে কুমিল্লা থেকে আইসা আপনাদের জন্য ক্লাস রেকর্ড করা, বুঝছেন, অনেক কষ্ট হয়ে যায়। যাই হোক, সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এক্সামটা ভালো মতো শেষ করেন, ঠিক আছে? ইনশাল্লাহ আপনাদের সবার জন্য দোয়া রইল, ভাইয়ের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সো তোমরা তো হচ্ছে আমাদের FRPP 25 কোর্সের ক্লাসগুলো করতেছো, ওগুলো আমরা ফ্রি করে দিয়েছি। এইবার তোমাদের যদি ওই ক্লাসগুলো করলে তোমাদের কিন্তু হিউজ লেভেলের প্রিপারেশন হয়ে যেতেছে, তোমরা ভালো করে বুঝতেছো, পরীক্ষার হলে গেলেও ওই আউটপুটটা পাবা। বাট তোমার যদি মনে হয় মানে তোমার মনে হয় বলতে কি, আমরা বলি আমাদের বেসিক টু প্রো কোর্স নামে আর একটা সিরিজ আছে, সবাই জানো। ওইটা হচ্ছে একদম বেসিক থেকে, লাইক যেটা তোমাদের জন্য মেইনলি দরকার যেহেতু তোমরা এখন নতুন ক্লাস 9-এ ক্লাস 10-এ উঠছো, তো SE 26-27 বেশ তোমরা। সো বেসিক টু প্রো কোর্স মানে হচ্ছে এখানে আমরা ফার্স্টে ফুল বেসিক মানে ফুল বেসিকটা পড়ানো হবে, একদম একটা চ্যাপ্টারে যাবতীয় যা আছে। মনে করো তুমি ক্লাস মানে 9-এ উঠছো, কোনো কিছুই জানো না, ওই টাইপ থেকে শুরু করে বেসিক, শর্ট কোয়েশ্চেন, CQ, MCQ, এটা হচ্ছে ডিরেক্ট, মানে এটা তোমাদের জন্য SE 26-27 ব্যাচের জন্য এই কোর্সটা, ঠিক আছে? তো এখানে বেসিক্স, শর্ট কোয়েশ্চেন, CQ, MCQ সবই হচ্ছে ডিটেলসে পাবা। তুমি মনে করো FRPP 25 কোর্সের এই গতি চ্যাপ্টার পড়তেছো, এটা 3 ঘন্টার একটা ক্লাস, বাট এই কোর্সটাতে গতি চ্যাপ্টার টাইম পড়াইছে মনে করো 7 থেকে 8 ঘন্টায়। তার মানে বুঝতেছো এখানে কি কি খাবার হয়েছে, কত ম্যাথ প্র্যাকটিস হয়েছে, বেসিক যা যা আছে সব কমপ্লিট হইতেছে, ঠিক আছে? সেইমভাবে কেমিস্ট্রিও, এরপরে হচ্ছে আমাদের বায়োলজিও আছে, তারপরে হচ্ছে আমাদের ম্যাথ, হায়ার ম্যাথ আছে, তারপরে হচ্ছে আমাদের ইংলিশ আছে। সো তোমাদের যতটুকু নিড এই সবগুলা কোর্সই আমাদের আছে। তো মনে করো তুমি আমাদের FRPP 25 কোর্সের ক্লাসগুলো দেখেই তুমি হাফ ইয়ারলি এক্সাম দিয়ে দিলা, বা তোমার সামনে যে এক্সাম দিয়ে দিতেছো, ঠিক আছে? বা এর এক্সামের আগেও যদি দেখো, মনে করো তোমার যদি মনে হয় যে না ভাই আমার আরেকটু বেশি ডিটেলসে জানা উচিত, একটা চ্যাপ্টার ভালোভাবে আমার এমনভাবে জানা উচিত যাতে আমি আরেকটা স্টুডেন্টকে পড়াইতে পারি, তো তুমি আমাদের ক্লাস দেখে বুঝতে পারতেছো যে আমরা ক্লাস কোয়ালিটি কেমন, কিভাবে পড়াইতেছি। বা তো সেমভাবে আগের বেচে যদি ওইভাবে পড়াই, তো তোমাদের বেচে তো আরও ডিটেলসে আরও সুন্দরভাবে পড়াইতেছি, স্বাভাবিক না? এবং এইগুলার ডেমো ক্লাস আছে, তা তুমি চাইলে দেখতেও পারো, অথবা আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে? এগুলার ডেমো ক্লাস আছে, ওকে? এগুলো হচ্ছে ডেমো ক্লাস আছে, বা লিঙ্ক দিয়ে দিব, তুমি হচ্ছে দেখো, ঠিক আছে? তো এই কোর্সগুলোতে ভর্তি হয়ে যেতে পারো। আমার মনে হয় ভর্তি হওয়া উচিত, প্রত্যেকটা SE 26 বা SE 27 তোমাদের ভর্তি হওয়া উচিত, কারণ এইগুলাতে একদম বেসিক থেকে ফুল কমপ্লিট হবে। এবং এই যে কোর্সগুলোর প্রাইস দেখতেছো, এগুলো হচ্ছে শর্ট সিলেবাসের উপর। শর্ট সিলেবাসে মনে করো তোমাদের SE 26-এর জন্য তো এটা ডিরেক্ট এইগুলাতে ভর্তি হয়ে গেলাম। SSC 27 যারা, তোমরা ফার্স্টে এই কোর্সে ভর্তি হবা, হইলে তোমাদের শর্ট সিলেবাসে যতটা চ্যাপ্টার আছে সবগুলো কমপ্লিট হবে। এবং আমরা এইগুলার পরে এই যে শর্ট সিলেবাসের যেগুলো করাই দিচ্ছে, এগুলো শেষ হয়ে যাওয়ার পরেই ফুল সিলেবাসের উপর কোর্স রান করবো। মানে কি, শর্ট সিলেবাসে যেগুলো পড়াই দিছি, এর বাকি যে চ্যাপ্টারগুলো থাকবে সেই 27-এর জন্য বেসিক্যালি আমরা ফুল সিলেবাস লঞ্চ করবো, ওইখানেও তোমরা ভর্তি হয়ে যেতে পারবো। তো এখন এইখানে ভর্তি হলে শর্ট সিলেবাসে কিন্তু তোমাদের ফার্স্টের দিকের চ্যাপ্টারগুলোই আছে, অর্ধেক বই আছে আর কি শর্ট সিলেবাসে। SE 27 তোমরা জানো কোন কোন চ্যাপ্টার আছে, বা 26। তো এইগুলোর প্রাইস দেখতেছো মাত্র 1000 টাকা কোর্স ফি, এই যে ফুল ফিজিক্স, ঠিক আছে? এটা হচ্ছে এই ডিসকাউন্টটা তোমার হচ্ছে 5 জুন পর্যন্ত থাকবে। এরপরে এটা হচ্ছে 1250 হয়ে যাবে, বা একটা প্রাইস থাকবে, তোমরা আমাদের সাথে যোগাযোগ করলেই বুঝতে পারবে যে তখন প্রাইস কত, ঠিক আছে? ওকে। তো এরপরে হচ্ছে কেমিস্ট্রিও সেমভাবে আছে, এরপরে হচ্ছে বায়োলজিও আছে, এগুলোতে একদম ডিটেলসে পড়ানো হবে। তুমি যদি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি মানে PCB যেটাকে বলে ফুল একসাথে যদি কিনো, তাহলে 2790 টাকা দিয়ে কিনতে পারবো, ঠিক আছে? তো এই যে আছে, এবং এগুলা ক্লাস কেমন হবে ভাইয়া, এই যে প্রিমিয়াম রেকর্ডেড মানে কি, আমরা লাইভে নিতাম, মনে করো লাইভে নিলে ওইগুলো হচ্ছে একটু কমেন্ট পড়তে বা একটু কোয়ালিটি নষ্ট হয়, বাট রেকর্ডেড নিলে কম সময়ে বেশি জিনিস পড়ানো যায়, এবং রেকর্ডেডগুলোর প্রিমিয়াম থাকে। এজন্য লাইভ তোমরা হচ্ছে এখানে আলাদা ডিসকাশন গ্রুপ পাইতেছো, যেখানে ডাউট সলভ করতে পারো, তোমাদের কোনো প্রশ্নে যদি ঝামেলা হয়, এক্সাম পাইতেছো, মনে হয় তুমি একটা প্রশ্ন বুঝতেছো না, তুমি আমাদের আলাদা গ্রুপ থাকবে, ডিসকাশন গ্রুপ, ওইখানে বুঝতে দিবে, বাবা এইটা বুঝতেছি না, বুঝিয়ে দিন, আমাদের টিচার প্যানেল রাখা আছে, ওরা তোমাদেরকে বুঝিয়ে দিবে, ঠিক আছে? প্রিমিয়াম রেকর্ডেড মানে কি, একদম স্মার্ট বোর্ডে, এবং আমাদের কোয়ালিটি আরও ইমপ্রুভ, যে ক্লাসগুলো দেখতেছো না এখন, এটা দেখে কোয়ালিটি আরও ইমপ্রুভ থাকবে, ঠিক আছে? তো এগুলা পাবা।
তো সেম ভাবে হচ্ছে সবগুলা কোর্স আছে দেখো। এরপর হচ্ছে এই যে ম্যাথ আর হায়ার ম্যাথ, এখানে যেগুলা ম্যাথ আর হায়ার ম্যাথের এগুলো হচ্ছে তোমার প্রি রেকর্ডেড, মানে এগুলো হচ্ছে আগে থেকে রেকর্ড করে, এগুলোতে ভর্তি হয়ে গেলে এখন হচ্ছে সবগুলো চ্যাপ্টার পেয়ে যাবা, ঠিক আছে। ফিজিক্স কেমিস্ট্রিতে অলরেডি 2টা করে চ্যাপ্টার শেষ হয়ে গেছে, বাকিগুলো শেষ হবে, ঠিক আছে। তো এগুলা প্রি রেকর্ডেড, এই যে এখানে তুমি দেখতে পারবে, এজন্য এগুলোর কোর্স ফি একটু কম, মানে এগুলো হচ্ছে আগে থেকে রেকর্ড করা, সো এগুলো তুমি কিনতে পারো। যদি এগুলার নতুন কোনো ভার্সন আসে, তুমি যদি এটাতে ভর্তি হয়ে থাকো, যদি নতুন কোনো ভার্সন আসে যে আমরা একদম নিউলি লঞ্চ করতেছি লাইভ ক্লাস, ঠিক আছে, কথার কথা, তাইলে হচ্ছে মনে করো ওইটার ফি থাকতে পারে 1250 টাকা, কথার কথা। তখন 790 এর সাথে কত যোগ করলে 1250 টাকা, মনে করো 300-400 টাকা, ওইটা পে করলে তুমি নতুনটারই অ্যাক্সেস পেয়ে যাবে, ঝামেলা নাই। বাট এটা কিন্তু সেরা একটা কোর্স, এখানে তুমি এমসিকিউ থান্ডার সিরিজ ফ্রি পাবা, ভালো করে বুঝো, এমসিকিউ থান্ডার সিরিজ ফ্রি পাবা। তো এখানে সব দেওয়া আছে, তুমি জাস্ট আমাদের সাথে যোগাযোগ করে আমাদের বেসিক টু প্রো সিরিজের কোর্সে ভর্তি হওয়া উচিত। এখানে ভর্তি হলে তোমার 100%-এর যদি বেশি কোনো বস্তু থাকে ওইটা হয়ে যাবে। এরপরে আমাদের ইংলিশ কোর্স আছে, ইংলিশ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড দুইটা মিলে হচ্ছে 1250 টাকা। এটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস, ডিসকাউন্ট না থাকলে হয়তো প্রাইসটা একটু বাড়তে পারে, তুমি আমাদের সাথে যোগাযোগ করো, আমাদের সবগুলা কোর্সই কিন্তু আছে। তো এরপরে দেখো আমাদের এই যে তুমি যদি সবগুলা কোর্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ হায়ার ম্যাথ ইংলিশ সবগুলো একসাথে কিনো, তাহলে এই যে আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 5490 টাকা, এটা 5 জুন পর্যন্ত থাকবে, এরপরে বাড়বে আর কি। সো তোমরা হচ্ছে তখন যোগাযোগ করো, যেই প্রাইস থাকবে ওই প্রাইসে ভর্তি হয়ে যেতে পারবা, ঠিক আছে। তো এই হোয়াটসঅ্যাপে ভাইয়া জাস্ট এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে দেখো তোমার ফুল প্রিপারেশন কিন্তু এগুলোতে হয়ে যাবে। এগুলো বেসিক টু প্রো কোর্স, বেসিক টু প্রো কোর্সের ক্লাস কীরকম হয়, মানে এগুলা থেকে মানে 3x বেটার, ঠিক আছে, 3x প্রিমিয়াম। সো এই যে ভর্তি হয়ে যেতে পারো, জাস্ট এই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দাও, মেসেজ দিলে আমাদের অ্যাডমিনটা তোমাদেরকে সব বুঝিয়ে দিবে। তো এটা মনে করো তোমাদের মানে যাদের বেসিক টু প্রো কোর্স প্রয়োজন তোমাদের জন্য এই মার্কেটিংটা। তো এখন তোমরা হচ্ছে ক্লাসের বাকিটুকু কমপ্লিট করো। আল্লাহ হাফেজ।